বিয়ের ১ বছরের মাথায় ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেয় অপরাজিতা। মনে মনে অপরাজিতা মেয়ে চেয়েছিল। মেয়ে হলে খুব সুন্দর করে সাজাতে পারবে, পরীদের মতো বিনুনি বেঁধে হরেক রকমের ক্লিপ লাগাতে, রং বেরঙের জামা পরাতে যে পারবে। আর সবচেয়ে বড় কথা, একটা সময় মা এবং মেয়ের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হয়। মেয়ে তার মনের সব কথা অনায়াসে বলতে পারে শুধুমাত্র মাকেই। অবশেষে রিয়া জন্মানোর পর অপরাজিতার মনের সেই ইচ্ছে পূরণ হলো। এইবার মা হয়ে উঠে মেয়ের সবচেয়ে কাছের বন্ধু, মেয়ের সবচেয়ে কাছের একজন হয়ে ওঠার পালা। কিন্তু তার আগেই এক ভয়ঙ্কর বিপর্যয় নেমে এলো অপরাজিতের জীবনে। স্বামী অম্বরেশ এক গাড়ি দুর্ঘটনায় চলে গেল চিরদিনের মতো। চারপাশ থেকে যেন অন্ধকারে এসে ঘিরে ধরল অপরাজিতাকে। কি হবে এখন? একা হাতে কি করে সামলাবে সবকিছু? এত বড় ব্যবসা, কেই বা দেখবে? স্বামী চলে যাওয়ার কষ্টে চোখের জল শুকনোর আগেই আত্মীয় স্বজনদের মুখে শুনতে হলো, এই একরত্তি মেয়েকে বড় করে তোলা খুব কঠিন। পুরুষ মানুষ না থাকলে থোড়াই এসব হয়। তাও যদি ছেলে হতো ঠিক আছে, মেয়ে মানুষ করা কি যে কঠিন কাজ। চোখে জল মুছে ফেলে ২ মাসের একরত্তির দিকে তাকালো অপরাজিতা। মনে মনে সংকল্প করল, মেয়েকে মানুষের মতো মানুষ করে আত্মীয় স্বজনদের মুখ বন্ধ করে দেবে। কিন্তু দুনিয়াটা যে বড় খারাপ, তাই মানুষের মতো মানুষ হতে গেলে প্রয়োজন কঠোর অনুশাসন। অপরাজিতার আর মেয়ের বন্ধু হয়ে ওঠা হলো না। রাত দিন ব্যবসার কাজ সামলানোর সাথে সাথে মেয়েকে কড়া নজরদারিতে বড় করে তুলতে লাগলো। মালতী মাসির কাছে রিয়া সর্বক্ষণ থাকত, কিন্তু তাহলেও কাজের ফাঁকে ফাঁকে ফোন করে মেয়ের খবর নিত অপরাজিতা। বাড়ি ফিরে সবার আগে মেয়ের ঘরেই ঢুকত। বন্ধুদের সাথে বাইরে ঘোরা, এইসব বারণ ছিল রিয়ার। রিয়াও মাকে ছোট থেকেই ভয় পেত। মাঝে মধ্যে অপরাজিতা যখন মেয়েকে কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিত, তখন ভয়ে কাঠ হয়ে থাকত রিয়া। মাকে কখনো প্রাণ খুলে হাসতে দেখেনি যে, কখনো মায়ের সাথে আড্ডাই হয়নি। মা যা বলেছে ইচ্ছে না করলেও মন দিয়ে শুনেছে। কলেজ শেষ করার পর ভালো ডাক্তার পাত্র দেখে রিয়ার বিয়ে দিয়েছিল অপরাজিতা। সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল, বাবা না থাকলেও সন্তান মানুষ করা যায়। নিজের জীবন নতুন করে শুরু করার কথা কখনো মাথায়ই আসেনি। রিয়ার বিয়ে হয়ে গেছে, তাও ১ বছর হতে চলল। অপরাজিতার এখন অঢেল সময়। বাড়িতে থেকেই ব্যবসার কাজ করে এবং বাকি সময়টা কাটায় অম্বরেশের সাথে। অম্বরেশের ছবিটার সামনে দাঁড়িয়ে বলে, এতদিন দায়িত্ব পালনে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাকেও ভুলতে বসেছিলাম। তোমার রিয়া এখন পুরোদস্তুর গৃহিণী। তাকে আসতে বলি, কিন্তু তা নাকি সময়ই হয় না। আজও তোমায় খুব মিস করি জানো। এই জন্যই হয়তো শত প্রলোভনকে ঠেলে সরিয়ে আজও একাই আছি। সেদিন ছিল রবিবার, কাজের চাপও কম ছিল। রিয়ার ঘরটা নিজের হাতে গোছানোর জন্য ঘরে ঢুকলো অপরাজিতা। অনেকদিন ঘরটা ব্যবহার হয়নি, ভালোই ধুলো পড়েছে। রিয়ার পছন্দের টেডিগুলোতে ধুলো পড়েছে। অপরাজিতা সেগুলো পরিষ্কার করতে গেলে মালতী বলল, বৌদি তোমার তোমার ধুলো ঘাটলে কাশি হয়, আমায় দাও আমি করে দিচ্ছি। অপরাজিতা হেসে বলল, আমার কিচ্ছু হবে না, তুই বরং আমার জন্য ১ কাপ চা করে নিয়ে আয়। মালতী চা করতে চলে গেল। রিয়ার আলমারিটা পরিষ্কার করতে গিয়ে একটা লাল রঙের ডায়েরি খুঁজে পেল অপরাজিতা। ডায়েরিতে লেখা ছিল, আজ তাকে প্রথম দেখলাম কলেজে। প্রথম দেখাতেই মনে হয়েছিল কতদিন ওর জন্যই অপেক্ষা করেছিলাম আমি। সাগ্নিক আর চোখে দেখছিল আমায়। ভালোবাসা কাকে বলে তা আজ প্রথম বুঝলাম। রিয়া তাহলে অন্য কাউকে ভালোবাসতো, কিন্তু কখনো তো বলেইনি সেই কথা। শেষটুকু জানার জন্য আবার ডায়েরি খুলল অপরাজিতা। লেখা ছিল, আজ সাগ্নিক আমায় স্পর্শ করল। এখন ওর শরীরের গন্ধ আমার মধ্যে লেপটে আছে। আমাদের দুজনের ঠোঁট আজ পরস্পরকে ছুঁয়েছিল। কিন্তু না, এই বেশি আর কিছুই নয়। মায়ের মাথা নিচু হবে এমন কোনো কাজ কখনোই করব না আমি। ভেবেছিলাম আজই বাড়ি গিয়ে মাকে বলবো সাগ্নিকের কথা, কিন্তু পারলাম কই। মা তো আমি বলার আগেই আমায় জানিয়ে দিল আদিত্যকে আমার হবু বর হিসেবে নির্বাচন করেছে। সেই দিন সারা রাত কেঁদেছিলাম, কিন্তু মুখ ফুটে মাকে কিছুই বলতে পারিনি। বড্ড ভয় পাই যে, মনের কথা বলবো কি করে। সাগ্নিক বলল, চলো পালিয়ে যাই, বিয়ের পরে দেখবে সব ঠিক হয়ে গেছে। আমি বললাম, পারবো না গো, মায়ের অপমান হবে যে। তার থেকে নিজেকেই কষ্ট দিই বরং। অনেকেই তো ভালো না বেশি জীবন কাটিয়ে দেয়, শুধুমাত্র ভালো থাকার অভিনয় করে। আমিও না হয় তাদের দলেই নাম লেখাবো। কিন্তু মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতে শিখিনি যে। আদিত্যের সাথে দেখা হলো আজ। কথা বলে বুঝলাম আমার মনের মতো একেবারেই নয়, কেমন যেন কাঠখোট্টা ধরনের। কিন্তু যেমনই হোক, বাকি জীবনটা এই না ভালো লাগাকে সাথে নিয়েই কাটাতে হবে আমায়। ব্যাস, ডায়েরি শেষ। চেয়ারে বসেছিল অপরাজিতা। মালতী চা নিয়ে ঢুকতেই মালতীকে জিজ্ঞেস করল,
মাম্মাম বলেনি ওর মনের কথা? মালতী মাথা চুলকে বলল, না তো বৌদি, তবে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর খুব কান্না করত। সব মেয়েরাই করে। নাও তুমি চা খাও। চায়ের কাপ মালতীর হাতে ধরিয়ে অপরাজিতা বলল, এটা তুই খা, আমায় বেরোতে হবে। এই বলে গাড়ি নিয়ে সোজা রিয়ার বাড়ি ছুটল। রিয়ার বাড়িতে তখন হুলস্থুলু কাণ্ড। আদিত্য চেম্বারে যাবে বলে রেডি হচ্ছে। রান্নার মাসে কি একটা পদ রাঁধতে গিয়ে দেখে গ্যাস শেষ। সিলিন্ডার টানাটানি চলছে তখন। অপরাজিতাকে দেখে রিয়া বলে, মা তুমি একটু বসো, আদিত্য এক্ষুনি বেরিয়ে যাবে, তারপর কথা বলছি। মেয়েটিকে ঘেমে নিয়ে কাজ করতে দেখে চোখে জল এলো অপরাজিতার। কত কষ্ট বুকে চেপে সংসার করছে মেয়েটা। কেন কোনোদিনও মেয়েটার মনের খবর জানতে চাইলাম না। আদিত্য বেরিয়ে যেতেই কাছে এসে বলল, বলো মা, চা খাবে না কফি? অপরাজিতা মেয়ের হাত ধরে বলল, কিচ্ছু খাবো না আমি। তুই জামাকাপড় গুছিয়ে নিয়ে চল আমার সঙ্গে, আমার সাথে থাকবি তুই। এই অপছন্দের সংসার করতে হবে না। রিয়া অবাক হয়ে বলল, এইসব কি বলছো তুমি? নিজের সংসার ছেড়ে কোথায় যাব আমি? আর আদিত্যকেই বা দেখবে কে? অপরাজিতা বলল, আমি জানি মামাম, তুই আদিত্য নয় শাগ্নিকে ভালোবাসতিস। শুধুমাত্র আমার মান রাখবি বলে নিজের ভালোবাসা জলাঞ্জলি দিয়েছিস। আর আমি, তোর বাবা চলে যাওয়ার পর তোর নিরাপত্তার কথা ভেবে তোকে শাসনের ঘেরাটোপে বড় করেছি। কখনো তোর মনের খবর জানতে চাইনি, কখনো তোর বন্ধু হয়ে উঠতে পারিনি। কিন্তু এমন মা আমি কোনোদিনও হতে চাইনি। বিশ্বাস কর, তোর সাথে কাটানোর মুহূর্তগুলো নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। কোথা দিয়ে যে কি হয়ে গেল, আমায় ক্ষমা করে দিস মা। তবে আমি কথা দিচ্ছি, শাগনিক যদি রাজি থাকে, আমি দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেব। তুই চল আমার সাথে। রিয়া অবাক হয়ে মায়ের কথাগুলো শুনছিল। মাকে এইরকম আগে কখনো দেখেনি রিয়া। আজ মাকে দেখে একটু ভয় লাগছিল না রিয়ার। মায়ের কথা শেষ হওয়ার পর রিয়া বলল, তুমি আমার লাল ডায়েরিটা পড়েছ তাই না মা? এটা ঠিকই, আদিত্যের সাথে প্রথমে কথা বলে আমার ওকে একেবারেই ভালো লাগেনি। কিন্তু একসাথে থাকতে গিয়ে বুঝলাম মানুষটা সবার থেকে আলাদা। বাইরেটা যত কঠিন, ভেতরটা ঠিক ততটাই নরম। কবে যে ওকে ভালোবেসে ফেলেছি তা নিজেই জানি না। তাই ওকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারি না। আর শাগনিক আমার আগে ও পরে বহু মেয়েকে ঠকিয়েছে। বিয়ের পর আমি ছবিটা জানতে পারি। শাইনিকে বিয়ে করলে হয়তো আমার জীবনটাই নষ্ট হয়ে যেত। আমি আদিত্যের সাথে খুব ভালো আছি মা। তুমি শাসন করতে গিয়েও অজান্তেই আমার ভালোই করেছ। আর বলছো তুমি আমার মনের খবর রাখো না? তা না হলে আজ এইভাবে ছুটে আসতে আমার কাছে? মেয়েকে জড়িয়ে ধরে অপরাজিতা বলল, তুই ভালো আছিস তো মাম্মাম? আরে হ্যাঁ রে বাবা, সারা জীবন তো শুধুমাত্র আমায় নিয়েই ভেবে গেলে। নতুন করে নিজের জীবনটা কেন গুছিয়ে নিলে না মা? চুপ কর, তোকে ছাড়া আর কাউকে নিয়ে আমার ভাবার সময় ছিল কই? তোকে একটা সুস্থ শৈশব দিতে হবে, শুধুমাত্র এটাই মাথায় ছিল। আদিত্য আমায় বলে জানো, অনেক তো সংসারের জন্য করলে, এইবার নিজের জন্য কিছু করো। তোমার মাই তো তোমার ইন্সপিরেশন। ওনার মধ্যে এত প্রাণশক্তি দেখে সত্যিই অবাক লাগে। ঠিকই তো বলেছে আদিত্য, তুই চাকরি করতে চাসনি বলে আমি তোকে জোর করিনি। কিন্তু তোর যদি মনে হয় করবি, তোর মাকে সবার আগে তোর পাশে পাবি। কিন্তু তুই যদি আদিত্যের সাথে ভালো না থাকতিস, তাহলে আমি সত্যিই হেরে যেতাম। রিয়া মাকে জড়িয়ে ধরে বলল, মায়ের শাসনের আড়ালেও যে ভালোবাসাই লুকিয়ে থাকে। তোমাকে ভয় পেতাম ঠিকই, কিন্তু তার সাথেই তোমাকেই যে ভালোবাসতাম সবচেয়ে বেশি। তোমার শাসন ছিল বলেই হয়তো সঙ্গদোষী বকে যাইনি। আমি তোমার মতো হতে চাই মা। তুমি তো কখনো হারতেই পারো না মা। তুমি যে অপরাজিতা। অপরাজিতার বুক জুড়ে এখন শুধুই রিয়া। এখন আর বুকটা ফাঁকা লাগছে না অন্যদিনের মতো।